বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জাহেদা খাতুন, সহকারী শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে এবং আমাদের ইনচার্জ বৃন্দ, এই অনলাইন ক্লাসে যারা জড়িত আছেন ওনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাই আমার শ্রদ্ধেয় অভিভাবকদেরকে, যাদের উৎসাহে আমার স্টুডেন্টরা আজকের এই ক্লাসটা দেখতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আমি প্রথম যেটা শুরু করব সেটা হলো অধ্যায় 1 আমাদের পরিবেশ। দেখো, চ্যাপ্টারের নাম হলো আমাদের পরিবেশ। তাহলে প্রথমেই আমাকে জানতে লাগবে যে পরিবেশ কি। তাহলে পরিবেশটা হলো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। এই যে আমি বললাম যা কিছু, এই যা কিছুটা আসলে কি? এখানে প্রথমে দেখো, এই যে পরিবেশের উপাদান, এই পরিবেশের উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো জীব এবং আরেকটা হলো জড় পদার্থ। এখন এই যে জীব, পরিবেশের উপাদানকে যে জীব এবং জড় দুটো উপাদানে ভাগ করা হয়েছে। জীবের মধ্যে রয়েছে মানুষ, গাছপালা, পশু পাখি ইত্যাদি। জড় পদার্থের মধ্যে রয়েছে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এবং খাতা কলম ইত্যাদি। এগুলো সব জড় পদার্থ। এগুলো সব কিছু জড় পদার্থ। এখন এই যে যা কিছু বললাম, দেখো এইখানেই তুমি পেয়ে যাচ্ছ কি কি আছে। জীবের মধ্যে দেখো, আবার জীবকে দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদের মধ্যে দেখো বিভিন্ন ধরনের গাছপালা আছে, আমরা যে ফলমূল খাই এগুলো আছে, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। এবং এই যে প্রাণী, প্রথমেই বলতে পারি আমরা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। এখন তুমি নিজেই বলতে পারবে যে পরিবেশটা কি। আমি যে প্রথমেই তোমাদেরকে বললাম যে পরিবেশটা হলো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। এই যা কিছুর মধ্যে দেখো, আমাদের অবশ্যই আমরা যে আছি আমাদের চারপাশে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, আমরা লিখছি খাতায়, কলম, এগুলো জড় পদার্থ। জীবের মধ্যে দেখো উদ্ভিদ, প্রাণী, দুটো ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ হলো গাছপালা, ফলমূল, আম, জাম, আমরা যেগুলো খাচ্ছি, আমরা ডাল, ভাত, শাক, সবজি সব কিছুই উদ্ভিদ। প্রাণী মানুষ, গরু, ছাগল, যাদের মধ্যে প্রাণ আছে, হাঁটাচলা করতে পারে, এগুলো হলো প্রাণী। তাহলে আমরা বুঝে গেলাম পরিবেশ কি। পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এই দুই ভাগের মধ্যে আবার জীবকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ কোনগুলো এবং প্রাণী কোনগুলো। তো আমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে, এখানকার মধ্যে প্রথম হেডলাইন দিয়ে দেয়া আছে যে জীব ও জড়ের মধ্যেকার সম্পর্ক। এখন দেখো, এই যে জীব, উদ্ভিদ ও প্রাণী আছে, প্রাণীর মধ্যেই প্রথমে যে জীব ও জড়ের যে সম্পর্কটা আছে, জড়ের মধ্যকার সম্পর্ক,
এখানে দেখো এই যে জীব, এই জীবের প্রথমে যদি আমরা মানুষকে নেই তাহলে দেখা যাচ্ছে কি এই মানুষ অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। মানুষ তো জীব, তাহলে জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? দেখো একে একে বলছি। মানুষ বিভিন্নভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। যেমন আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার? আমরা খাবার খাই, আমরা শ্বাস গ্রহণ করি, আমরা পানি পান করি। তাহলে শ্বাস গ্রহণের জন্য বায়ুর দরকার, পানি পান করার জন্য পানি দরকার। আমরা যে খাবারগুলো খাচ্ছি, খাবারগুলোকে রোপণ করছি কোথায়? মাটিতে, তাহলে মাটি দরকার। এই যে আমরা যে মানুষ, তাহলে আমরা বিভিন্নভাবে কিসের উপর নির্ভরশীল? জড়বস্তুর উপর নির্ভরশীল। এবং এই যে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, খাতা, কলম, এগুলো যে বললাম, মানুষ আরেকটাভাবে দেখো যে আমরা যে বসবাস করছি, আমাদের বসবাসের যে জায়গাটা, সেখানে যে বিভিন্ন আসবাবপত্র আমরা ব্যবহার করছি, সেটার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের যে আসবাবপত্র আছে, আমাদের যে জীবনযাপন আছে, আমাদের জীবনযাপনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা কি করছি? আমরা জড়বস্তুর উপর নির্ভর করছি। আমি যে লিখছি, আমি যে কলম দিয়ে লিখছি, তাহলে এটা তো একটা জড় পদার্থ। আমি যদি আজকে লিখে না দেখাতে পারতাম, হ্যাঁ, তাহলে কি হতো যে তোমরা ঠিকভাবে হয়তো বুঝতে পারতে না। তাহলে দেখা যাচ্ছে যে মানুষ, আমরা জীব, আমরা কিসের উপর নির্ভরশীল? আমরা জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের শ্বাস গ্রহণের জন্য আমাদের বায়ুর দরকার, পান করার জন্য পানি দরকার, আমাদের বিভিন্ন পুষ্টির জন্য আমাদের খাবারের দরকার, এবং আমাদের যে জীবনযাপন যে করতেছি সেজন্য আমাদের বাসস্থান, আসবাবপত্র, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করছি? আমরা জড়বস্তুর উপর নির্ভরশীল। এরপরে আসো অন্যান্য প্রাণী। অন্যান্য প্রাণীরাও কিন্তু বিভিন্নভাবে, অর্থাৎ সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি, খাদ্য প্রয়োজন। মাটি এবং পানি কিন্তু অন্যান্য প্রাণীর বেলায়ও প্রযোজ্য। যেমন দেখো অনেক পোকামাকড়, কেঁচো আছে যেগুলো কি হয়? এই মাটিতে বসবাস করে। তোমরা দেখেছো মাটির মধ্যে গর্ত থাকে, এই গর্তের ভিতরে আবার এই কেঁচোগুলো বসবাস করছে। পানিতে মাছ, চিংড়ি, এগুলো কি হয়? এগুলো পানিতে বসবাস করে। তাহলে আমরা তো মানুষ, আমাদের তো বেঁচে থাকার জন্য আমরা জড়বস্তুর উপর যেমন নির্ভরশীল, ঠিক তেমনি অন্যান্য প্রাণী যারা আছে তাদের জন্য জড়বস্তুর উপর তারাও নির্ভরশীল। এরপরে আসো, যেহেতু জীবের সাথে জড়ের সম্পর্ক, তাহলে এখানে জীবের যে দুটো উপাদান, উদ্ভিদ এবং প্রাণী বললাম, প্রাণীর মধ্যে দুটো ভাগ করা হয়েছে, মানুষ, অন্যান্য প্রাণী, রয়ে গেল উদ্ভিদ। তাহলে উদ্ভিদের জন্য কিন্তু আমাদের কিসের দরকার? আমাদের জড়বস্তুর উপর, আমরা উদ্ভিদরাও জড় পদার্থের উপর নির্ভরশীল। এখন দেখো এখানে আমি যদি সম্পূর্ণ ছবি নাও আর্ট করি, অল্প একটু দিয়ে দেখাই, শুধুমাত্র তোমাদের বোঝানোর উদ্দেশ্যে এই ছবিটা আমি আর্ট করলাম, যাতে তোমরা বুঝতে পারো। এই যে উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে দেখো এটা হলো মাটি, এবং এখানে সূর্যের আলোটা উদ্ভিদের উপরে পড়ছে।
বাইরে থেকে আমাদের যে বাতাস, এই বাতাসের মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড। এটা হলো বাতাসের একটা উপাদান। সূর্যের আলোর প্রয়োজন পড়ছে, দরকার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই দুটোকে ব্যবহার করে উদ্ভিদ কি করে? নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। মাটি থেকে কি করছে? পানি শোষণ করছে। এই পানি দরকার হচ্ছে, বাতাসের দরকার হচ্ছে, সূর্যের আলোর প্রয়োজন পড়ছে। এই সবগুলোই কিন্তু জড় পদার্থ। এবং উদ্ভিদ আবার কি করছে? ত্যাগ করছে অক্সিজেন। এই অক্সিজেনটা আবার গ্রহণ করছে কারা? এই যে আমরা মানুষ এবং অন্যান্য প্রাণী। তাহলে দেখো, এক উদ্ভিদ থেকেই আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ জীব, এবং এই জীবের সাথে উদ্ভিদ জীব এগুলো হলো জড় পদার্থ। অর্থাৎ জড় পদার্থ এবং জীব যেটা আছে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। একটাকে ছাড়া কিন্তু আরেকটা বেঁচে থাকতে পারবে না। এটাই হলো মূলত উদ্ভিদ জড়বস্তুর উপর যে কিভাবে নির্ভরশীল তার একটা প্রমাণ। এখানে দেখো এগুলো শিকড়। এরপরে দেখো বাস্তু সংস্থান। বাস্তু সংস্থান বোঝাতে গেলে এই ছবিটা যদি থাকে তাহলে তোমাদের বুঝতে আরেকটু সহজ হবে। এটা একটা ইম্পর্ট্যান্ট টপিকস, বাস্তু সংস্থান, অর্থাৎ যে যেখানে বসবাস করছে। এখন এই যে বাস্তু সংস্থান, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। মানে দেখছো, মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ সকলের ক্ষেত্রেই কিন্তু আমাদের জড় পদার্থের প্রয়োজন পড়ছে। তাহলে জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। এবং এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকার জন্য কি হচ্ছে? বেঁচে থাকার কোনো স্থানে সকল জীব ও জড়, এখানে মনে করো এটা একটা স্থান, এটা একটা জায়গা, এই জায়গাটাতে কি হচ্ছে? স্থান মানে জায়গা। এখানে এই উদ্ভিদটা ধীরে ধীরে বড় হচ্ছে। অর্থাৎ কোনো স্থানে জীব এবং জড়ের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাই ওই স্থানের কি হবে? বাস্তু সংস্থান। আমি আবার বলছি, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। এবং এই যে জীব বেঁচে আছে, তাহলে কোনো স্থানের জীব এবং জড় তাদের মধ্যকার যে সম্পর্কটা, দেখো এখানে সুন্দরভাবে আমি আবার বলি, উদ্ভিদ কি করছে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, সূর্যের আলো গ্রহণ করছে, অক্সিজেনটা ত্যাগ করছে, মাটি থেকে পানি শোষণ করে নিচ্ছে। এটাই কিন্তু সম্পর্ক, জীবের সাথে একটা জড়ের সম্পর্ক। এবং জীব যে স্থানে আছে সেই স্থানে থেকে তাদের জড় পদার্থের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। তাহলে কোনো স্থানে জীব এবং জড়ের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হলো আমাদের বাস্তু সংস্থান। অর্থাৎ তাদের মধ্যকার যে পারস্পরিক ক্রিয়াটা, এখানে কিন্তু একটা আদান প্রদান হচ্ছে, একটা কাজ হচ্ছে, ক্রিয়া মানেই কাজ। তাহলে এই যে কাজ করার যে সম্পর্কটা, সেটাই হলো বাস্তু সংস্থান। অর্থাৎ জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। এবার আসো আমরা দেখব উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। আমরা পরিবেশ কি সেটা বুঝলাম, পরিবেশের উপাদান বুঝেছি, জীব ও জড়ের মধ্যকার সম্পর্ক কি হতে পারে আমরা সেটা বুঝলাম। এবার আমরা করব উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা।
পারস্পরিক নির্ভরশীলতা। এখানে দেখো প্রথমেই যদি আমি প্রাণীর দিকে আসি তাহলে দেখা যাচ্ছে যে প্রাণী কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। 1 নম্বর হলো উদ্ভিদ যে অক্সিজেনটা ত্যাগ করছে সেটা প্রাণী গ্রহণ করছে। অক্সিজেন যদি না থাকতো আমরা কি বেঁচে থাকতে পারতাম? আমরা বেঁচেই থাকতে পারতাম না। তাহলে আমাদের প্রথম এবং প্রধান হলো যে আমাদের প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার জন্য তাহলে উদ্ভিদ যে ত্যাগ করা অক্সিজেন আছে সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করছি আমাদের শ্বাস গ্রহণের সময়। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা, ফলমূল এগুলো আমরা খেয়ে বেঁচে আছি। আমরা আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো খাচ্ছি, আমরা ডাল ভাত খাচ্ছি, এগুলোও কিন্তু উদ্ভিদ। আমরা আলু খাচ্ছি, এটা মাটির নিচে হয় আলুটা, হ্যাঁ, সেই আলু খাচ্ছি। এবং আমরা যে শাক সবজিগুলো খাই, লাউ শাক আছে, শাখা শাখাগুলো আছে, তাহলে আমরা প্রাণীরা কি করছি আমাদের খাবারের জন্য আমরা উদ্ভিদের বিভিন্ন শাখা, ফলমূল, কাণ্ড এগুলো আমরা খেয়ে বেঁচে আছি। এই উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। দেখো এই যে উদ্ভিদের মধ্যে এই যে ডালপালাগুলো আছে এখানে কি করে পাখি বাসা বাঁধে, অর্থাৎ এই উদ্ভিদ আবার পাখির কি হচ্ছে পাখির আবাসস্থল। অর্থাৎ উদ্ভিদের এখানে একটা পাখি তার নিজের বাড়িটা তৈরি করতে পারছে বলেই সে কিন্তু বেঁচে থাকতে পারছে, বসবাস করতে পারছে। মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করছে। বলতে পারো যে মানুষ আবার কিভাবে ব্যবহার করে। এই যে উদ্ভিদ থেকে অনেক উদ্ভিদ আছে যেখান থেকে কাঠ হয়, সেগুন আছে, গেওয়া আছে, গরান আছে, যে এগুলা যে বিভিন্ন ধরনের যে কাঠ আছে, হ্যাঁ, সুন্দরী আছে, এই যে কাঠগুলো আছে বিশেষ করে সেগুন কাঠের কথাই আমরা প্রচলিত আমাদের সবার কাছে, হ্যাঁ, এই যে এই কাঠগুলো দিয়ে বা বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে যে বিভিন্ন ধরনের যে কাঠ হচ্ছে সেই কাঠগুলো থেকে কি হচ্ছে আমরা দরজা জানালা তৈরি করতে পারছি। তারপরে আমাদের শোয়ার জন্য যে খাট, আমাদের পোশাক রাখার জন্য যে আলমারি, এগুলো আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের বসবাসের যে জায়গা সেখানকার যে যাবতীয় যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা তৈরি করার জন্য আমরা কিন্তু এই উদ্ভিদকে ব্যবহার করছি। তাহলে কি হচ্ছে যে মানুষ তার বাসস্থানের জন্য এই উদ্ভিদকে ব্যবহার করছে। তাহলে এবার বুঝতেই পারছো যে প্রাণীর সাথে উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এরপরে আসো উদ্ভিদ। আমরা তো এতক্ষণ প্রাণীর কথা বললাম, এখন আমরা উদ্ভিদের কথা বলবো যে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। এখন দেখো এই যে এই উদ্ভিদটা কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। এই যে আমরা অক্সিজেনটা উদ্ভিদ থেকে গ্রহণ করছি, কিন্তু আমরা কি ছাড়ছি, আমরা কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি, সেটা গ্রহণ করছে উদ্ভিদ সেটাকে গ্রহণ করে সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। অর্থাৎ উদ্ভিদ তার খাদ্য তৈরি, তার বৃদ্ধি, পরাগায়ন এবং এই যে বীজের বিস্তরণ সব কিছুর জন্য কি করছে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। এখানে তোমাদের দুটো পয়েন্ট বললাম, একটা বলেছি পরাগায়ন, আরেকটা বললাম বীজের বিস্তরণ। এখন দেখো এই যে তাহলে উদ্ভিদ কি করছে, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন এবং বীজের বিস্তরণের জন্য এই প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রথমেই বলেছি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, যেটা মানুষ ত্যাগ করছে, সেটা ব্যবহার করে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। কীভাবে নির্ভরশীল দেখো, প্রাণীর যে মৃতদেহ
এটা পচে গিয়ে প্রাকৃতিক সারে পরিণত হয়। এটা উদ্ভিদের জন্য খুবই উপকারী একটা সার। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়, এই সার পুষ্টি হিসাবে উদ্ভিদ গ্রহণ করে। তাহলে বুঝতে পারছো যে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। এখানে তোমাদের একটা রেখাচিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। প্রাণী দেহ, এটা কি হচ্ছে? এটা পচে গিয়ে সার তৈরি করছে। এটা কি হচ্ছে? মাটির সাথে মিশেছে। অর্থাৎ প্রাণী দেহ পচে গিয়ে যে সার উৎপন্ন করে, এটা কি হয়? একবারে সরাসরি এটা এখানে কি হচ্ছে? মাটিতে গিয়ে পড়ছে। মাটিটা কিন্তু জড় পদার্থ। এখানে কি হচ্ছে? এখানে আবার গাছ হচ্ছে। মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ হচ্ছে, গাছ হচ্ছে। এই গাছ কি করছে? এই গাছ করছে কি? এখানে অক্সিজেনটা ত্যাগ করছে গাছ। এবং মানুষ বা প্রাণী বল লিখে এখানে আমরা মানুষ আছি এবং যা যা আছে, আমরা প্রাণীরা কি করছি? অক্সিজেনটাকে গ্রহণ করছি। আবার এই প্রাণীরা কি করছে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। এটা কি করছে? এই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করছে আবার গাছ। তাহলে আমরা কি বলতে পারি? যে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, বা উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। আরেকবার বলি, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল, এবং এখানে যে মৃতদেহটা আছে এটা কি হচ্ছে? পচে গিয়ে প্রাকৃতিক সারে পরিণত হচ্ছে, এটা গ্রহণ করছে আবার উদ্ভিদ। রেখাচিত্রর মাধ্যমে আমরা যেটা দেখছি, দেখো একটা গাছের ছবি আর্ট করে আমি তোমাদের যেভাবে দেখালাম, এখানে দেখো একই জিনিস রেখাচিত্রের মাধ্যমে প্রাণীদেহ পচে মাটিতে মিশে যাচ্ছে। প্রাণীদেহ পচে প্রাকৃতিক সার উৎপন্ন করছে, সেটাও মাটিতে মিশে যাচ্ছে। এই মাটিতে গাছ হচ্ছে। সেই গাছ অর্থাৎ উদ্ভিদ কি করছে? অক্সিজেনটা ত্যাগ করছে। সেই অক্সিজেন প্রাণীরা গ্রহণ করছে। প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, সেটা আবার গ্রহণ করছে গাছ অর্থাৎ উদ্ভিদ। এখানেই রয়েছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। এখন দেখো, আমি যে তোমাদের এই দুটো টপিকস বলেছিলাম, যে উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন এবং বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। পরাগায়নটা কি? বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরকেই পরাগায়ন বলে। পরাগায়নে সাহায্য করে আবার পাখি, মৌমাছি, প্রজাপতি, এই প্রাণীগুলো। এখন বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরকে পরাগায়ন বলে। এটা যদি তোমাদেরকে আমি ছবির মাধ্যমে দেখাই, তাহলে তোমরা বুঝবে যে এটা হলো পরাগধানী, যেটাকে আমরা পরাগরেণু বলি।
এটা হলো পরাগদণ্ড বা পুংদণ্ড আমরা বলতে পারি। পরাগদণ্ড বলা যায়, পুংদণ্ড বলা যায়। এখানে দেখো এই যে আমি যে ছবিটা আর্ট করলাম এটা একটা পুংকেশরের চিত্র। এটা দেখো এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে, অর্থাৎ অন্য ফুলের কিভাবে হচ্ছে দেখো, এটা হলো একটা স্ত্রীস্তবক, এই যে আমরা যে দেখাচ্ছি এইটাই হলো গর্ভমুণ্ড। এটা হলো গর্ভদণ্ড। তাহলে দেখো এটা হলো গর্ভাশয় এবং এটাকে বলা হচ্ছে স্ত্রীকেশর বা স্ত্রীস্তবকও বলা যেতে পারে, অথবা গর্ভকেশর বলা যেতে পারে। আমরা এগুলোকে বিভিন্ন নামেই আখ্যায়িত করতে পারি। এখন দেখো পরাগায়নের যে সংজ্ঞাটা, যে বীজ সৃষ্টির লক্ষ্যে আমাদের উদ্দেশ্যটা কি? বীজ সৃষ্টি করা। তাহলে বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরকেই পরাগায়ন বলে। এক ফুলের একটু যদি তোমাদের বইয়ে ডিটেলস নেই, শুধু বোঝানোর জন্য, এক ফুলের পরাগরেণু অর্থাৎ এই যে এখানে একটা পুংদণ্ড থাকে, উদ্ভিদের মধ্যেও স্ত্রী পুরুষ আছে, এখানে পুংকেশরের যে পরাগরেণুটা আছে এই পরাগরেণু কি হয়, এটা এই গর্ভমুণ্ডে এসে পতিত হয়। এরপরে পরাগরেণুটা এই দণ্ডের মাধ্যমে একবারে ভিতরে চলে আসে এবং এখানে বীজটা সৃষ্টি হয়। এটাই হলো মূলত পরাগায়ন। এখন এই যে বললো যে পরাগায়নের জন্য কি হচ্ছে, পাখি এবং মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সহায়তা করে। উদ্ভিদ তো তার নিজের জায়গায় বিদ্যমান, এখানে কি হচ্ছে তাহলে এই যে পরাগরেণু এটা কিভাবে স্থানান্তর হচ্ছে, এটা বাতাসের মাধ্যমে হতে পারে, পানির মাধ্যমে হতে পারে। আবার এই যে পাখি মৌমাছি যেটা তোমাদের বইয়ে লেখা আছে, একটা পাখি একটা জায়গাতেই কি চুপ করে বসে থাকে? না, চুপ করে বসে থাকে না। পাখি কি হয়, উড়তে থাকে। যখন ওড়ার সময় যখন সে উড়ে তখন কি হয়, যে ফুলেই সে বসুক না কেন ওই ফুলের মধ্যে এই যে পরাগরেণুগুলো থাকে এগুলো তার পায়ের সাথে লেগে যায়। লেগে গিয়ে যখন সে উঠতে থাকে তখন দেখা যায় যেভাবে ফুল থেকে ফুলের মধ্যে সেই রেণুগুলো পড়তে থাকে। যখনই দেখা যাচ্ছে যে স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে যখন সেই পরাগরেণুটা এসে পতিত হয় তখনই সেখানে বীজের সৃষ্টি হয়। তাহলে এবার বুঝতে পারছো যে বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরটাই হলো পরাগায়ন, এবং এই পরাগায়নে সহায়তা করছে কারা? পাখি এবং মৌমাছি। এবার আসো বীজের বিস্তরণ। মাতৃ উদ্ভিদ, একটা উদ্ভিদ একেবারেই ছোট থাকে। এই যে মাতৃ উদ্ভিদ, এই মাতৃ উদ্ভিদ থেকে কি হচ্ছে, বিভিন্ন স্থানে বীজগুলো যে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়াটাকেই বলা হচ্ছে বীজের বিস্তরণ। বীজ যদি না ছড়াতো তাহলে কি হতো, আমরা কি শুধুমাত্র আমরা বাংলাদেশের মানুষরাই কি শুধু ভাত খাচ্ছি? ধান কি শুধু বাংলাদেশেই হচ্ছে? না, তা না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বীজটা এটা বিভিন্নভাবে আমাদের দেশে তো আছেই, অন্যান্য জায়গায়, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই কি হচ্ছে, আমরা এই বীজের যে বিস্তরণটা হচ্ছে এর ফলেই আমরা সবাই, উদ্ভিদ প্রাণী সবাই আমাদের কি হচ্ছে, এই উদ্ভিদ থেকে প্রাণী নির্ভরশীল। আমরা প্রাণীরা সেই খাবারটা খাচ্ছি, খেয়ে আমরা
বেঁচে আছি বা পুষ্টি পাচ্ছি। তাহলে বীজের বিস্তরণটা কি হচ্ছে? এই যে মাতৃ উদ্ভিদ, এখান থেকে বীজ সর্বত্র যে ছড়িয়ে পড়ে বা যে বীজের যে বিস্তার, এটাই হলো বীজের বিস্তরণ। এভাবেই কি হচ্ছে? পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। সময় একেবারে শেষের দিকে। এখন দেখো, আশা করি তোমরা আমি যে বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো। যেখানে তোমরা বুঝতে পারবে না বা পারছো না, আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি এখন দেখছি না সময়ের কারণে, কিন্তু আমি পরে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন দেখো, তোমাদের বইয়ের আরেকটা টপিকস হলো শক্তি প্রবাহ। অর্থাৎ প্রবাহ বলতে বোঝা যাচ্ছে যে প্রবাহিত হওয়া। এখন শক্তি কিভাবে এক জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহিত হয়? বেঁচে থাকার জন্য আমরা জীব, আমাদের কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। উদ্ভিদ শক্তি পায় সূর্যের আলো থেকে। প্রথমেই যখন আমি তোমাদের ছবি যে আর্ট করলাম, এখানে একটা সূর্য দেখিয়েছি, তাহলে উদ্ভিদ পাচ্ছে, শক্তি পাচ্ছে সূর্যের আলো থেকে। আর আমরা প্রাণীরা শক্তি পাই খাবার থেকে। খাবারটা আসছে উদ্ভিদ থেকে। তাহলে দেখো, এই যে আগে যে পড়ালাম জীব ও জড়ের সম্পর্ক, উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্ক, এটা আসলে আমরা যতদিন বেঁচে আছি ততদিনই আমাদের থাকবে বিদ্যমান। এখন এই যে জীবে বেঁচে থাকার জন্য জীবের যে শক্তি প্রয়োজন, এই শক্তিটা উদ্ভিদ পাচ্ছে সূর্যের আলো থেকে। আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবে। এই যে যেমন বললাম, উদ্ভিদ শক্তি পায় সূর্যের আলো থেকে। শূন্যস্থানেও আসতে পারে, ছোট প্রশ্নেও আসতে পারে। প্রাণী শক্তি পায় খাবার থেকে বা খাদ্য থেকে। তাহলে এই যে প্রাণী শক্তি পায় ড্যাশ থেকে, উত্তর হবে খাদ্য। বা উদ্ভিদ বৃদ্ধির জন্য কিসের উপর নির্ভরশীল? একটু আগেই কিন্তু এই উত্তরটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাই আমার যেগুলো আমি বুঝাচ্ছি মন দিয়ে শোনো। এখন দেখো, এই শক্তি প্রবাহের মধ্যে আবার দুটো টপিকস আছে। একটা খাদ্য শৃঙ্খল, আরেকটা হলো খাদ্য জাল। তাহলে আমরা একে একে বোঝার চেষ্টা করি খাদ্য শৃঙ্খলটা আসলে কি। এখানে প্রথমেই আছে দেখো, ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। এই যে দেখো, সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন বলতে পারো প্রত্যক্ষ কি আর পরোক্ষ কি? প্রত্যক্ষ হলো যেটা উদ্ভিদ সরাসরি গ্রহণ করছে, আর পরোক্ষ হলো যেমন ঈগল সরাসরি ঘাসকে গ্রহণ করছে না, কিন্তু এটা ধাপে ধাপে ঈগলের কাছে যাচ্ছে। তাহলে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। এই উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ইম্পর্ট্যান্ট একটা বাক্য হলো, সকল খাদ্য শৃঙ্খলের শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে। দেখো, এখানে ঘাস হলো সবুজ উদ্ভিদ। এবার দেখো শক্তি প্রবাহটা কিভাবে হচ্ছে। এখানে ঘাস ফড়িং ঘাসকে খাচ্ছে, ব্যাঙ ঘাস ফড়িংকে খাচ্ছে, সাপ ব্যাঙকে খাচ্ছে, ঈগল সাপকে খাচ্ছে। এই যে শক্তির যে ধারাবাহিক প্রবাহ, এটাকেই বলা হচ্ছে
খাদ্য শৃঙ্খল। তাহলে আজ তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদের খাদ্য জাল বোঝানোর চেষ্টা করব। এখন তোমরা কয়েকটা কোশ্চেন লিখে নাও। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে আমি তোমাদের দিচ্ছি পরাগায়ন কি, বাস্তুসংস্থান বলতে কি বোঝো, পরাগায়নে সহায়তা করে এমন দুটি প্রাণীর নাম লেখো। প্রত্যেকটা প্রশ্নে তোমাদের নাম্বার থাকবে 2 করে। কাঠামোবদ্ধ প্রশ্ন তোমাদের 4 ধরনের টপিকস থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি, শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের 14টি থেকে 12টি 1 নম্বর করে, মিলকরণ থাকবে 10 নম্বর, কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে তোমাদের 60টি 6 নম্বর করে, 742। এখন দেখো এই যে কাঠামোবদ্ধ প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্নের মধ্যে তোমরা করতে পারো যে বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি, বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর নাম লেখো। নাম লেখো। জ্বর কিভাবে জীবের উপর, জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল, এই সম্পর্কে 3টি বাক্য লেখো। এখানে তোমাদের নাম্বার হলো 3 + 3 = 6। তো আশা করি তোমরা এই বাড়ির কাজটুকু করবে এবং সবাই মন দিয়ে লেখাপড়া করবে, কারণ তোমাদের ক্লাস 5টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সবাই A+ পাওয়ার জন্য লেখাপড়া করবে। বাসায় থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।